বুধবার সকালে মানিকতলার পুলিশ সুপার সুশোভনবাবু নীলেশ এবং তার বন্ধু উদয়কে সঙ্গে নিয়ে হাজির হলেন জয়শ্রীর বাড়িতে। বাড়ির কলিং বেলটা বেজে ওঠার সাথে সাথে জয়শ্রী দরজা খুলল। জয়শ্রীর মুখটা অর্ধেক ঢাকা। নীলেশ বুঝেছে ব্যাপারটা কি। গাড়িতে করে আসার সময় সুশোভনবাবু ব্যাপারটা খুলে বলেছে এবং ওই কেসের ফাইলটা উদয়কে দিয়েছে ভালো করে স্টাডি করতে। জয়শ্রী বুঝতে পারল মানিকতলার থানার সুপার এসেছে। তিনজনকে উদ্দেশ্য করে বলল, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকে নীলেশ জয়শ্রীকে প্রশ্ন করল, আপনি কি একাই থাকেন? না না, আমি একা থাকি না, আমার বোন আর কাকিমা থাকে সঙ্গে। আপনার মা বাবা বা আপনার বোনের মা বাবা কেউ নেই? না। এই না বলার মধ্যে যেন জয়শ্রীর বুকের মধ্যে জমা কষ্ট প্রকাশ পেল। জয়শ্রীদের বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউ ছিল না, তারা ছিল মাত্র তিনজন মেয়ে। নীলেশ একটু চুপ করে জয়শ্রীকে বলল, আপনার মুখের ঢাকাটা একটু খুলতে পারবেন? দিদিকে মুখের ঢাকা খুলতে বলবেন না, দিদি তাহলে আরও কষ্ট পাবে। 3 বছর হয়ে গেল, এই 3 বছরের মধ্যে একদিনও দিদি নিজের মুখ আয়নায় দেখেনি, শুধু কেঁদেছে আর কেঁদেছে। উদয় প্রশ্ন করে বলল, আপনি? আমি ওর বোন রূপা। উদয়ের কাছে ও নীলেশের কাছে পরিষ্কার হয়ে গেল জয়শ্রীর কাকা চন্দ্রনাগ বাবুর মেয়ে রূপা। রূপার বয়স প্রায় 22-23, কলেজে পড়াশোনা করে। অন্যদিকে রূপার মা সোহিনী গেছে পাড়ার মোড়ে মাসকাবাড়ির বাজার করতে। বাড়িতে জয়শ্রী ও তার ছোট বোন রূপা। জয়শ্রী চুপ করে বসে থাকে। এদিকে নীলেশ জয়শ্রীকে ছেড়ে দিয়ে তার বোন রূপাকে প্রশ্ন করে বলল, আপনার বাবা কি করেন? আমার বাবা? আমার বাবা ও জেঠু জেঠিমা কেউ বেঁচে নেই। গত 5 বছর হলো তারা মারা গেছে। তার ঠিক 2 বছর পরেই দিদির সাথে। রূপা আর কথা বলতে পারল না, তার চোখে জল চলে এলো। সে জলের মধ্যে রয়েছে কত দুঃখময় অতীত, কত রাত জেগে থাকার কষ্ট। অন্যদিকে মুখ ঢেকে বসে আছে জয়শ্রী। তার চোখের উষ্ণ বাড়ি গড়িয়ে পড়ছে টেবিলের উপরে। সবটাই প্রত্যক্ষ করছে নীলেশ ও তার বন্ধু উদয়। এর মাঝেই থানা থেকে সুশোভনবাবুর ফোন চলে আসায় তিনি বেরিয়ে গেছেন থানার উদ্দেশ্যে। অবশেষে বেশ কিছুক্ষণ পর রূপার মা সোহিনী বাড়িতে এসে পৌঁছন। প্রথমটায় তিনি নীলেশ ও উদয়কে চিনতে পারলেন না। ওদের দুজনকে না চেনারই কথা, কারণ তারা দুজনে ইতিপূর্বে তাদের বাড়িতে কখনো আসেনি। তারা এই প্রথম এসেছে কেসের তদন্ত করতে। এদিকে ঘরে চা চিনি কিছুই ছিল না, তাই এতক্ষণ জয়শ্রী ও রূপা তাদেরকে চা খাওয়ার কথাও বলেনি। কিন্তু সোহিনী বাড়িতে এসেই নীলেশ আর উদয়ের পরিচয় জেনে সোজাসুজি রান্নাঘরে চলে গেছে। বেশ কিছুক্ষণের মধ্যেই ফুটন্ত জলে চা চিনি দুধ দিয়ে প্রাণযোগ্য আরামদায়ক চায়ের কাপ নিয়ে উপস্থিত হলো। দুজনের হাতেই চায়ের কাপ দিল, নিজেও এক কাপ নিয়ে বসলো চেয়ারে। চায়ে চুমুক দিতে দিতে পূর্বের আলোচনায় ফিরে গেল নীলেশ এবং উদয়। নীলেশ সোহিনীকে বলল, আচ্ছা, আপনারা এই বাড়িতে 3 জন থাকেন, আপনাদের ভয় করে না? ভয় তো করে, তবুও এক প্রকার ওই ভয়কে বুকে নিয়েই বেঁচে আছি। হঠাৎ দুজনের কথার মাঝে উদয় বলল, ভয়কে বুকে নিয়ে এ কথার মানে? এই 3 বছর ধরে কেস চলছে কোর্টে, কোনো সমাধান হয়নি। এবার হয়ে যাবে। এই কেসে তদন্তের ভার যখন নীলেশের হাতে পড়েছে, তখন আর আপনাদের ভাবতে হবে না। শুধু সঠিক প্রশ্নের জবাব সঠিকভাবে দিলেই অনেকটা এগিয়ে যাওয়া যাবে। তবে এইসব ঘটনা কখন কোথায় কিভাবে হলো তা আমাকে খুলে বলুন প্রথম থেকে, তবেই আমরা দ্রুত সমাধান করতে পারবো। সোহিনী বলতে শুরু করেছে সেদিন রাতের পুঙ্খানুপুঙ্খ ঘটনা। অন্যদিকে নীলেশ তার পার্সোনাল নোটবুকটা ব্যাগ থেকে বের করে হাতের কাছে খুলে রেখেছে। সামান্য কোনো ইশারা বা ইঙ্গিত বুঝতে পারলেই তা সে তার নোটবুকে লিপিবদ্ধ করে রাখবে। প্রতিদিনের মতো সেদিনও রাতে ও টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল জয়শ্রী। তখন ঘড়িতে ওই 8টা 8:30 বাজবে মনে হয়। হঠাৎ রবিদা হাঁপাতে হাঁপাতে ছুটে এসে আমাকে বললেন,
জয়শ্রীর মুখটা পুড়ে গেছে। উদয় সোহিনীকে বলল, এই রবিবাবুকে? রবিদা এ পাড়াতে বহুদিন ধরেই আছেন। একটা সময় ছিল যখন রূপার বাবার সাথে খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল। যখন রূপার বাবা বেঁচে ছিল তখন প্রতিদিন সন্ধ্যায় উনি আমাদের বাড়ি আসতেন দাবার খেলার জন্য। কিন্তু হঠাৎ করেই রবিদার আসা বন্ধ হয়ে গেল। কিন্তু কেন বন্ধ হয়ে গেল? আমি সে সম্পর্কে আজও কিছু জানি না। আমি তখন রূপার বাবার কাছে কতবার জানতে চেয়েছি, কিন্তু কোনো না কোনোভাবে সে ওই প্রসঙ্গটা এড়িয়ে গেছে। তারপর তো কথা বলতে গিয়ে থমকে গেছেন সোহিনী। কিন্তু এই থেমে যাওয়ার মধ্যে কোনো কাল্পনিক কারণ ছিল না, ছিল শুধু সত্য ঘটনা, যেটা বলতে গিয়েও থমকে গেছে। কিন্তু সেই প্রসঙ্গে সোহিনী বলতে না চাইলেও নীলেশ ও উদয়ের সেই প্রসঙ্গে প্রশ্ন বা কৌতূহল শেষ হলো না। নীলেশ বলল, তারপর কি হলো? তার ঠিক বেশ কিছুদিন আগে হঠাৎ সন্ধেবেলায় একদিন রবিদা আসলেন আমাদের বাড়িতে। এসে বললেন, বৌদি, চন্দ্রনাথদা আছে? হ্যাঁ আছে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। কিন্তু রবিদা, তুমি এখন আর আমাদের বাড়িতে আসো না কেন? কি করে বলি সে কথা? চন্দ্রনাথদা তোমায় কিছু বলেনি? না, তবে তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। আমি রবিদাকে বসিয়ে রেখে ঘরে গেলাম। ঘরের ভিতরে গিয়ে দেখি যে রূপার বাবা খাতায় কি যেন লিখছে। আমি হঠাৎ করে বললাম, শুনছো, রবিদা এসেছে বাড়িতে, তোমায় ডাকছে। তুমি ওকে চলে যেতে বলো। কিন্তু কেন? আমার কথায় কোনো উত্তর না দিয়ে সেই লেখার খাতাটাকে তুলে নিয়ে নিজেই হন্তদন্ত হয়ে বসার ঘরে চলে গেল। আমি তখন সেখানে গিয়ে দেখি একটা বিশ্রী কাণ্ড ঘটে গেছে। সোহিনী উদয়কে বলল, কাণ্ডটা কি? পুনরায় সোহিনী আবারও বলতে শুরু করলো। আমি দেখি যে রবিদা রূপার বাবার পায়ে ধরে ক্ষমা চাইছেন, কিন্তু তখনও পা ধরে ক্ষমা চাওয়ার কারণটা কি আমি বুঝতে পারলাম না। রবিদা চলে যাওয়ার পর আমি যখন জানতে চাইলাম বিষয়টা, তখন বলল, রবি সেদিন বলেছিল ওর ছেলে তানিশের আমাদের জয়শ্রীকে খুব পছন্দ, তাই ওর ছেলে তানিশের সাথে জয়শ্রীর বিয়ে দিতে চায়। সে কি কথা? আমি তখন রীতিমতো থম মেরে গেছি রূপার বাবার কথা শুনে। আচ্ছা, তানিশের বয়স কত ছিল তখন? কত হবে আর, ওই 25-26 বছর। উদয় আরও একটি প্রশ্ন করতে যাচ্ছিল সোহিনীকে। তার মাঝে উদয়কে থামিয়ে দিয়ে নীলেশ বলল, রবিবাবুর ছেলে তানিশ কিসের কাজ করতো আর কোথায় বা থাকতো? এমন সময় সোহিনী নীলেশের কথার জবাব দিতে যাচ্ছে, এমনই উদয় বিড়বিড় করতে করতে বলে উঠল, নিশ্চয়ই বাড়িতে। উদয়ের সেই কথার জবাব শুনে সোহিনী বলল, না না, তানিশ থাকতো দিল্লিতে। সেখানেই তানিশের একটা সোনার দোকান ছিল, আর সেখানে কর্মচারী দিয়ে কাজ করাতো। বাড়ির সেভাবে আমাদের কারোরই মত ছিল না, বিশেষ করে জয়শ্রী তো নয়। কিন্তু জয়শ্রীর বাবা একদিন সন্ধ্যায় ফোন করে রূপার বাবাকে বলল, দাদা, আমি 1 সপ্তাহ বাদে বাড়ি ফিরছি, আর ওখানে গিয়ে জয়শ্রীর বিয়ে নিয়ে কথা বলবো। জয়শ্রীর বিয়ে? কার সাথে? কোথায়? কেন, এই রবিদার ছেলের সাথে? রূপার বাবার মত ছিল না। আমিও আলাদাভাবে জয়শ্রীকে জিজ্ঞাসা করলে ও যে তানিশকে বিয়ে করতে চায় না সে কথা আমায় স্পষ্টভাবে বলে। কিন্তু ওর বাবা যখন বর্ধমান থেকে ওর মাকে নিয়ে ফিরে এলো, আমি আর রূপার বাবা অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝলো না। জয়শ্রীর কোনো মতামত না নিয়ে বিয়ের কথা পাকাপাকি করে ফেললো, এমনকি বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেললো। আচ্ছা, বিবাহের দিনটা কবে ঠিক করা হয়েছিল বলতে পারবেন? কেন বলতে পারবো না? যতদূর মনে পড়ছে ওই মাঘ মাসের 17 তারিখ। আর জয়শ্রীর বাবা মা কোন মাসে বর্ধমান থেকে ফিরেছিলেন? মাঘ মাসের প্রথম দিকে। এক প্রকার আমাদের মতামতের কোনো ধার না ধরে
বিবাহের দিনক্ষণ সব ঠিক হয়েছিল মাঘ মাসেই। অন্যদিকে বিবাহের 5 দিন আগে তানিশ দিল্লি থেকে ঘরে ফিরে এলো। রূপার বাবার অনেক অনুরোধে জয়শ্রীর বাবা শেষ পর্যন্ত দুজনের ব্লাড টেস্ট করতে রাজি হলো। ঈশ্বর সেদিন সত্যিই জয়শ্রীর কথা রেখেছিল। বিবাহের ঠিক 3 দিন আগে রিপোর্ট আনতে গেল রূপার বাবা ও জয়শ্রীর বাবা। সেখান থেকে দুজনেই যখন বাড়ি ফিরে এলো, তখন জয়শ্রীর বাবার মুখ আর চোখের ওপর একটা চিন্তার কুঞ্চিত রেখার দাগ কেটে গেছে। কিন্তু রূপার বাবার মুখে একটা চাপা হাসির বিন্দু বোঝা গিয়েছিল। মোটামুটিভাবে কয়েকজন আত্মীয় পরিজন বাড়িতে এসে গিয়েছিল। তাদের কাছে দুজনের রিপোর্ট নিয়ে কোনো কথাই বলল না কেউ। আমরা বাড়ির সকলে দুপুরবেলা একটা ঘরের মধ্যে জড়ো হয়ে একটা আলোচনায় বসলাম। উদয় সোহিনীকে প্রশ্ন করে বলল, আচ্ছা, আপনারা ঘরের মধ্যে কজন ছিলেন? আমি, রূপার বাবা আর জয়শ্রী, জয়শ্রীর বাবা মা, এই পরিবারের কয়েকজনের সাথেই আলোচনা শুরু হলো। নীলেশ সোহিনীকে বলল, রিপোর্টে কী ছিল সে প্রসঙ্গে বলুন। বলছি। ডাক্তার অনয় বোস রূপার বাবা ও জয়শ্রীর বাবাকে বলেছিল যে তানিশ HIV রোগে আক্রান্ত। অর্থাৎ তানিশ HIV পজিটিভ আর অন্যদিকে জয়শ্রী HIV নেগেটিভ। এইসবের মধ্যেও জয়শ্রীর বাবা তানিশের সাথে বিয়ে দিতে চেয়েছিল। এক প্রকার জোর করেই আমি আর রূপার বাবা এই বিয়ে বন্ধ করে দিই। আচ্ছা, ডাক্তার বোস এখন কোথায় থাকেন জানেন কি? আর আমার যতদূর মনে হয় রবিবাবুদের বাড়িতেও নিশ্চয়ই আর একটা কপির রিপোর্ট গেছিল। সম্ভবত রিপোর্টের আর একটা কপি রবিদাসের বাড়িতে গিয়ে পৌঁছেছিল। তাদের কাছ থেকে কোনো উত্তরই আসেনি। প্রথম কথা আমরাই তুলেছিলাম যে এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয়, অন্তত নিজেদের প্রাণ থাকতে তো নয়। আর কেউ কখনো সব জেনে শুনেও কি জলে ঝাঁপ দেয় বলুন তো নীলেশবাবু? না, কিন্তু নীলেশ কিন্তু বলেই থেমে গেল। সোহিনী তারপরে বলল, তারপর মাঘ মাস কেটে গেল। বাড়িতে যে কজন আত্মীয় ছিল তারাও যে যার বাড়ি চলে গিয়েছিল। ফাল্গুন মাসের একদিন সকালে পাড়ার মধ্যে একটা হইচই পড়ে গেল। উদয় সোহিনীকে বলল, কিসের হইচই? আর বলবেন না, ওই দিন রবিদার ছেলে তানিশ আত্মহত্যা করেছিল। তা কিভাবে করেছিল? বিষ খেয়ে মারা গিয়েছিল। আপনারা কি কেউ দেখতে গিয়েছিলেন তাকে সেদিন? রূপার বাবা, জয়শ্রীর বাবা গিয়েছিল। রূপার বাবা ফিরে এসে আমাকে বলেছিল, তানিশ জয়শ্রীকে সত্যি খুব ভালোবাসতো। তার ভাগ্যের পরিহাস কখন কি হয় আর কেই বা বলতে পারে আগে থাকতে। যদিও কেউ পারে, তার ভবিষ্যৎ গণনা ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। অন্যদিকে জয়শ্রীর বাবা মা একসাথে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে রাতের বেলা বেরিয়ে গেল নিজেদের গাড়িতে। হঠাৎ ভোরের দিকে খবর এলো জয়শ্রীর মা ও বাবা যে গাড়িতে ছিল সেই গাড়ির সাথে একটা ট্রাকের ধাক্কা লেগেছে, তাও আবার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে। সে ঘটনা পেপারেও বেরিয়েছিল, বর্তমান সংবাদপত্রে। রূপার বাবা খোঁজ নিয়ে গিয়ে জানতে পারলো জয়শ্রীর মা, বাবা এবং গাড়ির চালক কেউই আর বেঁচে নেই। তারপর হঠাৎ একদিন রূপার বাবাও মারা গেল। নীলেশ সোহিনীকে বলল, আচ্ছা, চন্দ্রনাথ বাবু কিভাবে মারা গেলেন? হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বলেছিল যে রূপার বাবার বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে। কিন্তু তার শরীরে কিভাবে বিষ গেল সেটা আমরা কেউই জানি না, এমনকি ডাক্তারেরাও জানে না। শুধু কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে রাতের বেলা বমি করছে, কয়েকবার আবার কখনো পেটেরও যন্ত্রণা হচ্ছিল, আবার ঠিকও হয়ে যায়। ডাক্তার দেখানোর কথা বললে আমাকে বলতো, প্রচুর গরম তো, ওই জন্যই হচ্ছে, দিন কয়েকের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক কয়েকদিনের মধ্যেই একদিন রাতে দাবা খেলে ফিরেছে,
তুলসীবাবুর বাড়ি থেকে। তারপর বাড়িতে এসে বাড়ির খাবারও খেয়েছে। তারপরেই ওই রকম কাণ্ড ঘটে গেল। আচ্ছা, আর এই তুলসী বাবুটাই বা কে? একজন আয়ুর্বেদিক ডাক্তার, এই পাড়াতেই থাকতো। গত বছর হলো এই পাড়া ছেড়ে চলে গেছে। কোথায় থাকেন এখন? তা তো জানি না। আচ্ছা, তবে বেশ। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন এসেছে। কথার মাঝে হঠাৎ নীলেশের অফিস থেকে একটা ফোন কল চলে আসে। দুজনেই অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল জয়শ্রীদের বাড়ি থেকে। যাওয়ার আগে উদয় বলল, আজ আসি, তবে আপনারা সাবধানে থাকবেন, কেসের তদন্ত করতে সাহায্য করবেন, কেমন? নীলেশ ও উদয় জয়শ্রীদের বাড়ি থেকে অফিসের কাজে চলে গেল। অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে দুজনের প্রায় রাত্রি 8টা বেজে গেল। অন্যদিকে তার কিছু পরেই তাদের দুজনের জন্য রাতের খাবার নিয়ে হাজির হলো অনাদি। অনাদির আর যৌবনের তেজ নেই। যৌবনের ঘরকে পেছনে ফেলে বয়স হয়েছে প্রায় 52-53। এক সময়ের মাথা ভরা চুল পাকতে শুরু করেছে। দেহের টান টান চামড়া আস্তে আস্তে ঝুলতে শুরু করেছে। আজ প্রায় দীর্ঘ 23 বছর অনাদি বৃন্দাবনের এই বাসা বাড়িতে কাজ করে চলেছে। এদিকে 7-8 বছর হলো নীলেশ এবং উদয় দুজনেই বৃন্দাবনের বাসা বাড়িতে থাকে। বৃন্দাবনের বাসা বাড়ির এরাই প্রথম যারা এতদিন আছে। এর আগে যত নতুন নতুন ভাড়াটিয়া আসতো তারা সব 1-2 বছর থেকেই চলে যেত। তাই যখনই অনাদি রাতের বেলা খাবার নিয়ে আসতো তখনই উদয় অনাদির সাথে একটু রসিকতা করত। উদয় অনাদির একটা নতুন নামও দিয়েছিল, রসিক কাকা। আজও উদয় অনাদিকে বলল, রসিক কাকা? কি হয়েছে বাবু? তোমাকে আর জিজ্ঞেস করে আমার কি হবে? তোমার সেই এক গল্প, এক রসিকতা শুনে আসছি। এখানে নাকি বৃন্দাবনের স্ত্রী ঝড় বৃষ্টি হলেই ঘুরতে বেরোয়, তাও নাকি তুমি নিজের চোখে দেখেছো। সে বৃন্দাবনে গলা টেপে সিন্ধুক থেকে টাকা বের করে নিচ্ছে, এসব গল্প। দেখলে রসিক কাকা, কেমন মনের মধ্যে একটা হাসির উজন খেলে গেল। ওই জন্যই বলি, তোমার মন ও শরীর যদি তাজা রাখতে চাও তবে একটু প্রাণ খুলে হাসো। নীলেশ অনাদি ও উদয়ের কথায় একটু হাসল, কিন্তু তা বোঝা গেল না। দুজনের খাওয়া দাওয়া শেষ। হাত মুখ ধুয়ে উদয় বিছানায় গেল। শরীরটা এবার একটু বিশ্রাম চাইছে। কিন্তু নীলেশের হাতে অনাদি দিয়ে গেল সেদিনের খবরের কাগজ। লোকে খবরের কাগজ পড়ে সকালবেলা, কিন্তু নীলেশ পড়ে রাতের বেলা। রাতে খবরের কাগজ পড়ে যদি বিশেষ কিছু পায় তবে সেটা নিয়ে কাটাকাটি করে পরের দিন সকালবেলা চায়ের টেবিলে। খবরের কাগজ আর নিজের মোবাইল ফোনটা নিয়ে নিত্যদিনের মতো সেদিনও তার বিশেষ ঘরে ঢুকল। সেই ঘরটা তার কাছে এই জন্যই বিশেষ, যেখানে সে একা একা খবরের কাগজের প্রতিটা পাতা নিখুঁত করে পড়তে পারে। এবং সেই ঘরে রয়েছে বিশ্বের বিভিন্ন গোয়েন্দা গল্পের বই ও অনেকগুলি প্রাচীন মূর্তির ভাঙা গোটা কয়েকটা অংশ। সে ঘরের জানালার উপর রয়েছে মিশর থেকে আনা ছোট্ট রকম ক্যাকটাসের গাছ, যেটা উপহার দিয়েছিল মিশরের প্রাইস প্রেসিডেন্ট বারেক ফুলিয়াস। নীলেশ খবরের কাগজের পাতায় চোখ বুলাতে বুলাতে তার টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল হঠাৎ করে। নীলেশ ফোন কলটা রিসিভ করে বলল, তৃষা? হ্যাঁ আমি। তোমার তো সারাদিনে একবারও আমার কথা মনে পড়ে না, হয়তো কোনোদিন আমাকেই ভুলে যাবে। জানোই তো তুমি, আমি সারাদিনে কত কাজের মধ্যে ব্যস্ত থাকি। তাহলেও বাড়ি ফিরে একবারও আমার কথা রাতেও মনে পড়ে না? এখনই তোমার মনে পড়ছে না, বিয়ের পর তো আরোই মনে পড়বে না। তিমির মাঝে চাঁদ একাকিনী হয়ে ওদের দিকে চেয়ে রইল নির্নিমেষ চোখে। প্রতিদিনের মতো নীলেশ তার প্রিয়তমা তৃষার অভিমান ভাঙিয়ে রাত্রিকালের স্নিগ্ধ ফুলের গন্ধের মতো মিষ্টি ভালোবাসার কথন নিয়ে আসে। কিন্তু সেই মুহূর্তের প্রতীক্ষা করতে লাগল তারাভাসিত আকাশমণ্ডলে একাকিনী চাঁদ। দুজনেরই মান অভিমান নিত্যদিনের। মান অভিমান যত বাড়তে থাকে ভালোবাসা ততই গাঢ় হয়। ভালোবাসার রং গাঢ় করতে মান অভিমান দূরত্ব 100 গাঁথা প্রেম মাল্য, যা নীলেশ ও তৃষার মধ্যে বিশ্বাস ভালোবাসা এমন একটা বস্তু যা গঠন করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু সেই গঠনে যদি বিন্দুমাত্র ফাঁক থাকে
তাহলে তা অতি সহজেই তাসের ঘরের মতো মুহূর্তের মধ্যেই ধসে পড়ে। পরের দিন সকালে চা খাবার টেবিলে বসেছে নীলেশ। টেবিলের উপরে পড়ে আছে গতকালের খবরের কাগজের একটা পৃষ্ঠা। অন্যদিকে উদয় শরীরচর্চা করে ছাদ থেকে নেমে এসেছে নিচে এবং টেবিলের উপর কাগজটা পড়ে থাকতে দেখে বলল, কি নীলেশ, গতকালের খবরের কাগজ আজকের টেবিলে? নিশ্চয়ই আবার কোনো বিশেষ ঘটনা যেটা তোকে আবার বিচলিত করে তুলেছে। আর বলিস না উদয়, এই পাতাটা পড়ে দেখ। নীলেশ খবরের কাগজের পাতাটা টেবিল থেকে তুলে উদয়ের হাতে দিল এবং উদয়কে বলল, নিচের দিকে একটা জায়গা দেখ, হাইলাইট করা আছে। উদয়ের দৃষ্টি গিয়ে পড়ল হাইলাইট করা ঘেরা বৃত্তাকার জায়গাটির মধ্যে, যে জায়গাটা নীলেশ ইতিপূর্বে পড়ে হাইলাইট করে রেখেছে। একটু জোর গলায় উদয় পড়তে শুরু করেছে। বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে মনীষ পাঠকের। গত 2 দিন আগে ভর্তি হয়েছিল এসএসকেএম হাসপাতালে। আচ্ছা, কিন্তু তার শরীরে কিভাবে বিষ প্রবেশ করেছে তা হাসপাতালের ডাক্তাররা অনুসন্ধান করতে পারেনি। আচ্ছা, তাই এই কেসে তদন্তের ভার লালবাজার থানার গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হবে, এরকমই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। এমনই সূত্র মারফত খবর। খবরখানা উদয় পড়ে নীলেশকে বলল, এখনো একটা কেসে তদন্ত করতে পারলাম না, আবার একটা কেস? আরে উদয়, এটাই তো আমাদের জীবন, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এক্ষুনি থানা থেকে ফোন এলো বলে। অনাদি নীলেশ ও উদয়ের জলখাবারের থালা নিয়ে হাজির হলো। নীলেশ তখন ফোন কলে ব্যস্ত। অন্যদিকে উদয় অনাদির হাত থেকে খাবারের ভারী থালাটা নিচে নামিয়ে রাখে আর নীলেশকে বলে, নীলেশ, খেতে আয়। কাল সারা রাত কথা বলেও হলো না, আমাদের যে বেরোতে হবে রে এবার। উদয়ের এই কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে নীলেশ তৃষার সাথে কথা বলতে ব্যস্ত। মান অভিমানের পারদ গতকাল রাতে যতটা উঠেছিল তা কিছুটা নেমে এসেছে। আরে রসিক কাকা, এটা কি? আজকে স্পেশাল আইটেম, একে খেয়ে দেখো দেখি। উদয় নিজের মনের আনন্দে খাওয়া শেষ করল, কিন্তু নীলেশের নির্দেশে অনাদি খাবারটা টিফিনের মধ্যে ভরে দিল। দুজনেই লালবাজার থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ইতিমধ্যে তাদেরকে আরও একটা কেসের তদন্তের ভার গ্রহণ করতে হবে, এ কথা সংবাদপত্র সূত্রে খবর পেয়েছে। নীলেশ ও উদয় থানায় গিয়ে পৌঁছতেই তারা দুজনেই দেখতে পেল পুলিশ সুপার অধিয়ানবাবুর সংবাদ নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ দুধ শ্যামল টুডু। শ্যামল টুডুর বয়স প্রায় 32-33, লম্বা দেঘল চেহারা, কুঞ্চিত চুল, গায়ের রং অমাবস্যার রাতের মতো গাঢ় কালো। শ্যামল টুডু নীলেশ ও উদয়কে উদ্দেশ্য করে বলল, নীলেশ স্যার আর উদয় স্যার আপনাদেরকে 11:30টার সময় অধিয়ান স্যার ডেকেছেন। কিন্তু উদয় সব জেনেও একটু নাকি মেরে নাটক করে বলল, কেন ডেকেছেন স্যার? তা তো জানি না, তবে শুধু বলেছিল যে নতুন কোনো কাজের ব্যাপার আছে। এ কথা বলে শ্যামল টুডু চলে গেল। অন্যদিকে নীলেশ ও উদয় অফিসের ভেতরে গিয়ে নিজেদের অপেক্ষমান চেয়ারগুলিতে বসল এবং জয়শ্রীদের কেসটা নিয়ে দুজনে একটু আলোচনা করে কেসটার মূলে পৌঁছানোর চেষ্টা করল। কিন্তু তাদের চেষ্টা শুধু তাদেরকে ভাবালো, কিন্তু কোনো সূত্র পেল না। ঘড়িতে ঠিক 11:30 বাজতে 5 মিনিট বাকি। নীলেশ ও উদয় 3 তলার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সেখানে রয়েছে লালবাজার থানার সুপার অধিয়ানবাবু। সুঠাম চেহারা, বয়স 38-39। গত 3 বছর হলো সে লালবাজার গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছে। তার আগে রাজ্যের বিভিন্ন জেলার ওসির দায়িত্ব পালন করেছে। নীলেশ ও উদয় অধিয়ানবাবুর অনুমতি নিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকতেই একটা কেসের ফাইল রেডি করে টেবিলের উপর সাজিয়ে রেখেছে অধিয়ানবাবুর সেক্রেটারি চন্দনবাবু। এই চন্দনবাবু সব থেকে পুরনো সহকর্মী, যার বয়স বর্তমানে 56-র কাছাকাছি। বিচক্ষণ মানুষ। অধিয়ানবাবুর চন্দনবাবুর উপরে প্রচুর বিশ্বাস আর অগাধ ভরসা। কিছু কথা বলে নীলেশ ও উদয় কেসের ফাইলটা নিয়ে বাইরে বেরিয়ে আসলে শ্যামল টুডু বলল, এরকম কেস এর আগে অনেকবার ঘটেছে, তখন আপনারা দুজনে যদিও ছিলেন নাকি ওই। শ্যামল টুডু জাতিতে আদিবাসী হলেও বাংলাটা খুব সুন্দর বলতে পারে একজন বাঙালির মতন করে। উদয় শ্যামলের কথা কিছু বুঝতে পারল না, বরঞ্চ অস্থির হয়ে মাথা চুলকাতে লাগলো সে। কিন্তু নীলেশ বুঝতে পেরে বলল, ঠিক আছে, এখন তবে আসি শ্যামল, পরে কথা বলে নেব তোমার সাথে।
দুজনেই অফিসের মধ্যে গিয়ে পুনরায় চেয়ারগুলি অলঙ্কৃত করে বসল। তাদের আলোচনা ও সমাধানের পথ উদয়কে অফিসের মধ্যে বসিয়ে রেখে নীলেশ কাজ আছে বলে বাইরে চলে গেল। উদয় ভাবল, নীলেশ নিশ্চয়ই তৃষার সাথে দেখা করতে যাচ্ছে। তবুও তো একবার আমাকে বলে যেতে পারতো, কখন ফিরবে কে জানে। উদয়ও নিজের মনে বিড়বিড় করতে থাকে। অন্যদিকে নীলেশ তার গন্তব্যে পৌঁছে যায়। মাঝে 2 দিন 2 রাত কেটে যাওয়ার পরে নীলেশ ও উদয় পরের দিন সকাল 11টার দিকে জয়শ্রীদের বাড়িতে গিয়ে হাজির হলো। রূপার মা সোহিনী বলল, আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি, তবে 1 গ্লাস জল পাওয়া গেলে খুব ভালো হতো। বাইরে ভীষণ রোদ, তারপর আপনাদের বাড়ি আসতে এতটা দীর্ঘ পথ, প্রাণটা বেরিয়ে যেত আরেকটু হলে। সোহিনী জল আনতে চলে গেল। উদয় চেয়ারের উপরে বসল, কিন্তু নীলেশ ঘুরে ঘুরে দেওয়ালের প্রিন্টিংগুলো দেখতে লাগলো। সোহিনী রান্নাঘর থেকে 2 গ্লাস জল নিয়ে আসলো। 1 গ্লাস জল তৃষ্ণা পিপাসু উদয়কে দিল, আর 1 গ্লাস জল নীলেশের জন্য রাখল। নীলেশ পেন্টিংগুলো দেখতে দেখতে কখন সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে শুরু করেছে। সোহিনী বলল, এই ছবিগুলো সব জয়শ্রীর আঁকা। নীলেশ একটু আনন্দের হাসি হেসে বলল, বাহ, খুব মনোমুগ্ধ করা হাতের কাজ। দিস ইজ রিয়েল বিউটিফুল, ওয়েল পেইন্টিং স্কিল। কিন্তু দুঃখের বিষয়, মেয়েটা আর ছবি আঁকতে পারে না, নিজের চোখ দুটো হারানোর পর থেকে। সোহিনীর চোখ থেকে কয়েক ফোঁটা জল গালের নরম অংশ পার হয়ে নিচে ঝরে গেল। তার ওই কয়েক ফোঁটা জলের মধ্যেই লুকিয়ে আছে কত মর্মান্তিক কষ্টের কাহিনী, যেটা দেখে অনেকের নাটক মনে হলেও যার হৃদয়ে আঘাতটা চেপে বসে থাকে একমাত্র সেই বুঝতে পারে আঘাতটার গভীরতা কতখানি। দোতলায় গিয়ে নীলেশ বলল, এনারা দুজন কারা? আমার স্বামী আর রবিদা। ছবিটা কত বছরের পুরনো হবে বলে মনে হয়? প্রায় 10-11 বছরের পুরনো। সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখা শেষ করে নীলেশ সোহিনীর অনুমতি নিয়ে একসাথে থাকা চন্দ্রনাগবাবু ও তার বন্ধু রবিবাবুর ছবিটা নিলেন। কিন্তু ওই ছবিটা কেন নিয়েছে তা উদয় ও সোহিনী কিন্তু বুঝতে পারল না। অন্যদিকে ক্লান্তির কাছে হেরে গিয়ে উদয় একটু ঝিমিয়ে গেছে। নীলেশ সোহিনীকে বলল, আচ্ছা, জয়শ্রী আর রূপাকে দেখছি না তো? ওরা দুজনেই মাসির বাড়ি গেছে, ফিরে আসবে 2-3 দিন পর। আর একটা কথা, আপনাদের পারিবারিক ছবির কোনো অ্যালবাম আছে? আছে, তবে জয়শ্রীর ঘরের ভিতর। একাকী অনেকক্ষণ যুদ্ধ করে তাদের পরিবারের ছবির অ্যালবামের ফাইলটা বের করে নিয়ে এলো সোহিনী এবং নির্দ্বিধায় সবার নাম বলে বলে চিনিয়ে দিল নীলেশ আর উদয়কে। উদয় অনেকটাই ফিট হয়ে গেছে, সে আরও নড়ে চড়ে বসেছে এবং তথ্যের যা প্রয়োজন তা জেনে নিচ্ছে। সন্ধ্যায় বাসায় ফিরেছে দুজনেই। দুজনের প্রচণ্ড গরম সন্ধ্যা নামার সাথে সাথে হালকা ঠান্ডায় বদলে গিয়েছে। নীলেশ উদয়কে বলল, উদয়, আকাশের দিকে তাকিয়ে দেখ, এই বুঝি বৃষ্টি নামবে বলে মনে হয়। আচ্ছা সে নয়, হবে যখন হোক। আচ্ছা আগে রসিক কাকাকে একবার ডাক, আমার গলার স্বর ধীরে ধীরে কমে আসছে। একটু লেবু জল খাই, তারপর সব কথা না হয় বলবো। নীলেশ খবর দেওয়ার সাথে সাথে অনাদি তড়িঘড়ি করে লেবু জল করে নিয়ে এলো উদয়ের ঘরে। উদয় সেই জল খেয়ে বেশ আরাম পেল এবং বেশ কিছুক্ষণের মধ্যেই চোখের পাতা এদেশ থেকে অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিল। অন্যদিকে রাতের বেলা আর খাওয়ার জন্য উদয়কে ডাকল না অনাদি, খাবার দিয়ে চলে গেছে। কিন্তু সে খাবার যেমন ঢাকা দেওয়া তেমন হয়েই রয়ে গেল। নীলেশ কিছু না খেয়ে ব্যাগ থেকে অ্যালবামটা নিয়ে বিশেষ ঘরের মধ্যে প্রবেশ করল। নীলেশের একটা অভ্যেস ছিল, যখন নীলেশ গভীরভাবে ভাবনা চিন্তা করত তখন সে তার মুখের মধ্যে একটা করে লবঙ্গ রাখত। তার মন যেমন স্থির থাকত আর বুদ্ধি তেমনই বাধাবিহীন গতিতে তড়িতের মতন করে ছুটত। অ্যালবামের মধ্যে থাকা ছবিগুলো বেশ অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে লাগলো। দেখতে দেখতে বলে উঠল, এই দুটো ছবি। দুটো ছবিকে অ্যালবাম থেকে খুলে ঘরের মধ্যে থাকা একটা বোর্ডের উপরে রাখল, যেখানে বহু দুষ্কৃতীদের ছবি থেকে আছে। তাদের মাঝে ওই দুটি ছবিকে আটকে দিল।
প্রত্যক্ষভাবে অ্যালবামটা সরিয়ে রেখে সেদিনের সংবাদপত্র নিয়ে বসল। সেদিন আর সেরকম কোনো রোমাঞ্চকর খবর চোখে পড়ল না, শুধু বিড়বিড় করে বলল, রাজনীতি থেকে শুরু করে খেলার বিনোদন, তার সাথে শুধু অ্যাডভার্টাইজমেন্টে ছড়াছড়ি, দিন দিন সংবাদপত্র একেবারে। সেদিন আর সংবাদপত্রের পাতা নীলেশের মনকে গ্রাস করতে পারল না। ব্যর্থ হয়ে টেবিলের উপরে পড়ে রইল সেদিনের সংবাদপত্রটি। একথা ঠিক যে যে জিনিস আমাদের মনকে জয় করতে পারে না তা অবহেলিতভাবে পড়ে থাকে যেখানে সেখানে, তার প্রতি আমাদের যত্ন বা ভালোবাসা কোনোটাই জন্মায় না। পরদিন সকাল হতেই নীলেশের ফোনটা বেজে উঠল। নীলেশ ফোনটা ধরতে গিয়ে নিজে নিজেই বলল, এত সকালে তৃষার ফোন? কাল ফোন করা হয়নি, তাই হয়তো এত সকালে ফোন করছে। নীলেশ ফোনটা ধরে নিজের কানে দিতেই শুনতে পায় একটা কান্নার শব্দ। নীলেশ বুঝতে পারে সেটা তৃষার কান্নার শব্দ। নীলেশ জানতে চেয়ে বলে, তোমার কি হলো? বাবাকে আজ ভোরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কি হয়েছিল? আর বলো না, ভোরবেলা হঠাৎ করে বমি, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। পাশের গলির রহমানকে ডেকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার কি বলছেন এখন? তুমি এসো, আসলে বলবো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে নীলেশ ফোনটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। অন্যদিকে টেবিলের উপর এরই মাঝে অনাদি চা দিয়ে চা খেয়ে নেওয়ার কথা বলে গেছে, কিন্তু তা নীলেশের কানের কাছে গিয়েও ফোনের ব্যস্ততায় তা শুনতে পায়নি। এদিকে উদয় ছাদে শরীর চর্চায় ব্যস্ত। নিচে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে ছাদের ধারে দেওয়া রেলিংয়ের কাছে গিয়ে দেখল নীলেশ গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে আর কোথায় বা যাচ্ছে, এর বিন্দু বিসর্গ উদয় কিছুই বুঝতে পারছিল না। ছাদ থেকে নেমে এসে উদয় প্রথম অনাদিকে ডেকে বলল, রসিক কাকা, নীলেশ কোথায় বেরোলো? তোমায় কিছু কি বলে গেছে নাকি? কই না তো, আমাকে তো কিছু বললো না। আমি গেটের কাছেই দাঁড়িয়ে গাছে জল দিচ্ছিলাম, তবে মুখে হাসপাতাল হাসপাতাল করছিল বটে। তারপরেই গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। উদয় কিছু বুঝতে পারল না। তার কাছে সবকিছু যেন ঘন অন্ধকারের মতন অন্ধ। নীলেশ হাসপাতালে গিয়ে হাজির হল। সে দেখতে পেল তৃষা আর তার মা পরমা মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে আছে। তৃষা যেই নীলেশকে দেখেছে তেমনি ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলল, নীলেশ তুমি? নীলেশ তার নিজের হাত দুটির সাহায্যে তৃষার চোখের জল মুছিয়ে দিয়েছে। চিন্তান্বিত তৃষার মা পরমাকে বলল, কাকিমা, এখন কাকু কেমন আছেন? পরমার চোখ মুখ শুকিয়ে গেছে ওইটুকু সময়ের মধ্যে। সে বিহবলভাবে নীলেশের মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলল, নীলেশ, ডাক্তার এখনো ওটির ভেতরে। জানি না কি যে লিখেছেন ঈশ্বর আমাদের ভাগ্যে। তিনজনেই সংবাদের আশায় ওটির বাইরে অপেক্ষা করতে লাগল। আর ওটির মাথার উপর লাল আলোটা একভাবে জ্বলে চলল। অন্যদিকে সেই আলোটা সবুজ হওয়ার প্রতীক্ষা করতে থাকে সবাই। এক জীবন সংকেতের সংকেত ধ্বনি ধ্বনিত হচ্ছিল, যার উপর নির্ভর করছিল তৃষার মায়ের সৌভাগ্য বা দুর্ভাগ্য। ওটির ভেতর থেকে ডাক্তার সৌভাগ্য সিন্ধু বেরিয়ে এল। শরীরে সার্জেন্টের পোশাক, বয়স 62-63 আশেপাশে, সাদা ধবধবে তার গায়ের রং। বাইরে আসতেই তৃষার মা পরমা বলল, ডাক্তারবাবু, আমার স্বামী। চিন্তার কোনো কারণ নেই, ঠিক সময়ের মধ্যে নিয়ে এসেছিলেন বলে এই যাত্রার মতো বাঁচাতে পেরেছি। তবে এরকম ঘটনা আমার জীবনে এই নিয়ে তৃতীয়বার ঘটলো। তৃতীয়বার বলতে? আর বলবেন না, আগের দুবারও তাদের রক্তে অদ্ভুত বিষক্রিয়ার সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু আশ্চর্য কথা, শরীরে বিষ প্রবেশের সোর্সটাই লোকেট করা যায়নি। দিস কেস আর রিয়েল মিস্টিরিয়াস, নো ডাউট। তবে আগের দুবারে বেলায় সময়ের অভাবে কিছু করা যায়নি। এবার সময়টা ছিল বলেই পেশেন্টকে বাঁচাতে পেরেছি। তৃষা অবাক হয়ে বলল, বিষক্রিয়া? কিন্তু সেটা কিভাবে সম্ভব? রক্তের মধ্যে বিষ পাওয়া গেছে ঠিকই, কিন্তু সেটা কি বিষ সেটাই অজানা। রক্তের মধ্যে খুব স্বল্প পরিমাণে ছিল, তাই কোনো রকমে বাঁচাতে পেরেছি। আর কিছুক্ষণ পরে বেডে দিয়ে দেওয়া হবে,
আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। সৌভাগ্য সিন্ধু চলে গেলেন নিজের কেবিনে। অন্যদিকে নীলেশের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল ডাক্তার সৌভাগ্য সিন্ধুর বলা কথাগুলি। এক সপ্তাহ কেটে গেছে। তৃষার বাবা বিনোদ বিহারী বাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। সে আগের থেকে এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার শরীরের উপর দিয়ে যে একটা ঝড় বয়ে গেছে তা তার শুকনো মুখ আর জীর্ণ শরীর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। মুখ ও শরীর তার বাইরের দিক থেকে ভেঙেছিল, কিন্তু তার ভেতর থেকে ভেঙেছিল মন। সামনের রবিবার দিন দেখে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ নীলেশ উদয়কে সঙ্গে করে নিয়ে গেল বিনোদ বিহারী বাবুকে দেখতে। সেখানে গিয়ে নীলেশ ও উদয় দেখল বিনোদ বিহারী বাবুকে আগের থেকে অনেকটাই সুস্থ দেখাচ্ছে। উদয় বিনোদ বিহারী বাবুকে বলল, আচ্ছা মেসোমশাই, এসব কিভাবে হলো? তা তো জানি না বাবা, আমি তো বেশিরভাগ সময় ঘরেই থাকি, সেভাবে বেরোই না বাইরে কোথাও। শুধু যাই বলতে সন্ধ্যার দিকে অবনীর বাড়িতে। অবনীকে? অবনী কয়েক বছর হলো এ পাড়াতে থাকে, বয়স ধরো আমার মতোই 55-র কাছাকাছি। নীলেশ একটু ভ্রুকুচকে বলল, আচ্ছা কাকু, উনি কি করেন? সেরকম কিছু না, তবে সারাদিন ঘরে বসে বসে নানা রকম গাছের পাতার নির্যাস দিয়ে ওষুধ জাতীয় তরল পাচন তৈরি করে। ওই শখের কবিরাজ আর কি। সেদিনও সেখানেই গিয়েছিলাম, তারপর এই সব কি থেকে যে কি হয়ে গেল। নীলেশ তৃষাকে একটু আড়ালে ডেকে নিয়ে গেল, বলল, এই তৃষা, আমাকে একটু অবনীবাবুর বাড়িতে নিয়ে যেতে পারবে? তুমি আবার সেখানে যাবে কেন? সেখানকার পরিবেশটা দেখতে যাব। ও, তবে চলো। তৃষা নীলেশ আর উদয়কে সঙ্গে নিয়ে চলে গেল অবনীবাবুর বাড়ি। বাড়ির কাছে গিয়ে দেখল অবাক করা দৃশ্য। তখন প্রায় দুপুর। অবনীবাবু তার বাড়ির সামনের উঠোনে দাঁড়িয়ে ওই চড়া রোদের মধ্যে রক্তকরবী ফুল পাচ্ছে একটা লাঠির সাহায্যে। হঠাৎ অবনীবাবু ওদের তিনজনকে দেখতে পেয়ে ফুল পাড়া থামিয়ে দিল। অবনীবাবু বললেন, আরে তৃষা! হ্যাঁ কাকা, তুমি এত বেলায় ফুল পাড়ছো? আর বলো না, এত বেলা হয়ে গেল এখনো ঠাকুরের পুজোই হয়নি। তবে সঙ্গে এরা কারা চিনতে পারছি না তো। তৃষা ওদের দুজনের পরিচয় দিতে যাবে, ঠিক সেই সময় তাড়াতাড়ি নীলেশ তৃষার হাতটা চেপে ধরল আর নিজের মুখে বলল, আমরা ওর বন্ধু হই। আচ্ছা আচ্ছা, সেসব নয়, ঠিক আছে। এখন বলো, তোমার বাবা কেমন আছে? বাবা আগের থেকে ভালো আছে কাকা। অবনীবাবু বিনোদ বিহারী বাবুর ভালো থাকার খবরটা জেনে নিয়ে রক্তকরবী ফুল ভরা ঝুড়িটা নিয়ে ঘরের ভেতরে ঢুকল। কিন্তু নীলেশ সেই সুযোগে চটপট করে ঘরের আশপাশটা দক্ষ চোখে ঘুরে দেখে নিল। ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে অবনীবাবু বললেন, আরে আরে তৃষা, দাঁড়িয়ে কেন এখনো? তোমাকে কি বসার কথা আবার এখন নতুন করে বলতে হবে মা? এটা তুমি তোমার নিজের বাড়ি মনে করো না বুঝি? তৃষা একটু লজ্জা লজ্জা গলায় বলল, না না কাকা, তা ঠিক নয়। আমি এসেছি একটা দরকারে। আচ্ছা বলো। বাবা বলছিল। থাক থাক, আর বলতে হবে না। অবনীবাবু তৃষার পুরো কথাটা না শুনেই ঘরের ভেতরে চলে গেলেন। অন্যদিকে উদয় নীলেশকে বলল, উনি কিছু না শুনেই শুধু শুধু ওভাবে ঘরের মধ্যে চলে গেলেন কেন? ধৈর্য ধরো বন্ধু, সব পরিষ্কার হয়ে যাবে এক্ষুনি। নিজেদের মধ্যে ওরা ফিসফিস করে কথা বলছিল। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন অবনীবাবু। তার হাতের ভাঁজে দুটি পান। তৃষার হাতে সেই পান দুটি দিয়ে বলল, বাবাকে দিও, সে আমার বাগানের পান খেতে খুবই ভালোবাসে। এখানে আড্ডা দিতে এসেছি, অথচ এমন কোনো দিন হয়নি যেদিন উনি পান না খেয়ে গেছেন। ওরা তিনজন সেখান থেকে চলে এলো। তৃষার কাছ থেকে পান দুটোকে নীলেশ নিজের সঙ্গে নিয়ে গেল। পানগুলো তার বাবা বিনোদ বিহারী বাবুকে না দিয়ে কেন নিয়ে গেল সে কথা তৃষাকে কিছুই বলল না। তৃষার মনে প্রশ্ন এলো, কিন্তু উত্তর এলো না। সঠিক সময়ে সঠিক উত্তর পাওয়া যায়, শুধু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য সবুর করতে জানা যায়। সে কথা ভেবেই নিজের কৌতূহলযুক্ত প্রশ্নকে চেপে রাখল তৃষা। নীলেশ ও উদয় অনেক আগেই বাড়ি ফিরেছে, কিন্তু রাত তখন 10টা বাজে। এই উদয়,
এই তুই কাল সকালে 8টা-9টা নাগাদ ওই করুণা বইয়ের দিকে চলে যাস তো। কেন? এই দুটো পান নিয়ে যায় সঙ্গে করে, ফরেন্সিকে টেস্ট করতে হবে। হয়তো সব রহস্যের সমাধান সূত্র এর মধ্যেই আছে। এর মধ্যে? তুই ঘুমিয়ে পড়, সময় হলে আমি সবই বলবো, তবে তা ক্রমশই প্রকাশ্য। এই বলে নীলেশ উঠে পড়ল, এসে ঢুকলো সেই বিশেষ ঘরে। অভ্যেস মতো হাতে আনন্দবাজার নিয়ে জমিয়ে বসল নীলেশ। সেই ক্যাকটাস গাছটাও বেড়েছে কিছুটা, সেও পাল্লা দিয়ে নীলেশের সাথে রাত জাগছে। পরের দিন সকালে তখন ঘড়ির কাঁটায় 7:30। চায়ের চুমুক দিয়ে বেরিয়ে গেল উদয়। অন্যদিকে নীলেশ জয়শ্রীদের বাড়িতে দেখা করে রবিবাবুর বাড়িতে গেল। কলিং বেলের সুইচটা বার তিনেক প্রেস করা সত্ত্বেও ভেতর থেকে কোনো শব্দ শুনতে না পেয়ে সম্ভবত বেলটা খারাপ অনুমান করে দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে একটা সাড়া এলো। যাচ্ছি, একটু অপেক্ষা করুন। নীলেশ দাঁড়িয়ে থাকলো প্রায় মিনিট 5। তারপর দরজা খুলল রবিবাবু। বেশ সুন্দর চেহারা, চোখের তারাগুলি অপলকে ঘুরে চলেছে, ঠোঁটের কোণে লুকিয়ে আছে একটা হাসি। নীলেশ মনে মনে 2.5-4 করল, তবু মুখে সেটা বোঝা গেল না। রবিবাবুর বাড়ি কিনা তা জানতে চেয়ে বলল, আচ্ছা, এটা কি রবিবাবুর বাড়ি? হ্যাঁ, আমি রবিবাবু। বলুন, আর আপনি? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। ও আচ্ছা, বেশ, আসুন, ভিতরে আসুন। ঘরের ভেতরে গিয়ে বসল নীলেশ। সবিশেষভাবে নিজের পরিচয় দিতেই সব শুনে রবিবাবুর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। শরীর ও মনের ওপর দিয়ে ভয়ের একটা দোলাচল খেলে গেল। সেটা নীলেশ লক্ষ্য করল। নিজের মনের ভাব সামলে নেওয়ার চেষ্টা করে রবিবাবু নীলেশকে চা অফার করল। বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। না না, এখন আর চা খাবো না। একটা স্টিলের ছোট কৌটো পকেট থেকে বের করল এবং একটা লবঙ্গ নিজের মুখের মধ্যে রাখল। সেটা লক্ষ্য করলেন রবিবাবু। তার মুখের ওপর যে ভয়ের ছায়া ফুটে উঠেছিল তা এক নিমেষের মধ্যেই মিলিয়ে গেল। একটু স্বস্তির হাসি হেসে নীলেশকে বললেন, আচ্ছা, আপনি লবঙ্গ খান? আমার নেশা বলতে এটাই বলা চলে। আপনার নেশাটা বেশ অবাক করলো আমাকে। আচ্ছা, আপনার বাড়িটা একটু ঘুরে দেখতে পারি? আমার বাড়ি? হ্যাঁ, কেন ভয় পাচ্ছেন? না না, ভয় কিসের? ভয় পাচ্ছি না। দেখুন না, আসুন আসুন। এই বলে রবিবাবু নীলেশকে নিয়ে বাড়ির উপর নিচ ঘুরিয়ে দেখাচ্ছে। বেশ পুরনো বাড়ি আপনাদের, দারুণ। হ্যাঁ, আমার ঠাকুরদার সময়কার। আপনি খুব ভালো দাবা খেলেন, তাই না? যাকে বলে পাক্কা খেলোয়াড়। রূপার বাবাও একসময় মনে হয় খেলতে আসতো এখানে, তাই তো? নীলেশ যেই ওই কথাটা বলেছে অমনি রবিবাবুর মুখে একটা চাপা রাগের আভাস ফুটে উঠল, কিন্তু তা বাইরে প্রকাশ পেল না। আচ্ছা, এই ঘরটা তালা দেওয়া কেন? এটা পুরনো
অনেকটা ভয়মুক্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়ল নকুল। উদয়কে ঘরে ডাকল নীলেশ, সমস্ত কথা খুলে বলল। এছাড়াও রবিবাবুর বাড়ি থেকে আনা দাবার 3-4টে ঘুঁটি বের করে একটা পকেটে ভরে উদয়ের হাতে দিয়ে বলল, শোন, এগুলো কাল একবার দিয়ে আসিস, এটারও ফরেন্সিক টেস্টের খুব প্রয়োজন। আর একটা কথা, সামনে শনিবার আমরা রবিবাবুর বাড়ি যাচ্ছি। আর তুই, মানে আমার বন্ধু শুধু উদয় নোস, তুই হলি একজন খ্যাতনামা দাবাড়ু, সরকারি পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়। যাতা কথা নয় কিন্তু। হ্যাঁ, তুলছিস তোল, কিন্তু একটু দেখে শুনে বাবা। বেশি ওপর থেকে পড়লে চোটটাও তো বেশি লাগবে, তাই না? যাই হোক, পাক্কা সেজে যেতে হবে আমাদের, আর মোক্ষম চালে মাত দিতে হবে। নাম ডোবাস না কিন্তু। তুই সব কিছু একাই ঠিক করে রেখেছিস, তাই না? আরে না না, ঠিক আর হলো কই, এখন অনেক কসরত বাকি আছে। সবে পুকুরে জাল ফেলেছি, আস্তে আস্তে চুনোপুটি শেষে রাঘব বোয়াল এসে ঘাই মারবে, আর তখনই খুব সাবধানে জালটা গুটিয়ে নিতে হবে, টেনে তুলতে হবে ডাঙায়, তবেই না সব ঠিক হবে। সে যা হয় নাই হবে। আচ্ছা, এই ল্যাব থেকে আনা রিপোর্টটা কোথায়? সে কথা আমি ভুলেই গেছিলাম এত কিছুর মধ্যে। উদয় ঘরে গেল রিপোর্টটা আনতে। এদিকে নীলেশ অপেক্ষা করে বসেছিল। কিছু পরেই উদয় নীলেশের হাতে রিপোর্টটা তুলে দিয়ে ঘরে চলে গেল। সারাদিনের ক্লান্তি আর তাকে দাঁড়িয়ে থাকতে দিল না। অন্যদিকে খামের ভেতর থেকে আসল রিপোর্টের কপিটা বের করে সেটা দেখে নীলেশের চোখ কপালে ওঠার মতো অবস্থা। রবিবাবুর চোখ চায়ের কাপ আর নীলেশের হাতে থাকা লবঙ্গর দিকে। অন্যদিকে উদয় চায়ের কাপটা হাতের সাহায্যে ঠোঁটের কাছে নিয়ে গেছে। সে সময় দৌড়ে এসে নকুল বলে উঠল, বাবু! বলে চায়ের কাপটা ফেলে দিয়েছে।
রবিবাবু আচমকা তাকে দেখে বেশ চমকে যায়, তবু সামলে নিয়ে জোর গলায় বলেন, নকুল তুই? হ্যাঁ আমি। আপনার সমস্ত ষড়যন্ত্র ধরে ফেলেছি। আপনারা তিনজনের কেউই পালাবার চেষ্টা করবেন না। বাইরে এমনিও পুলিশদের ঘেরাই আছে, পালিয়ে লাভও হবে না। এদিকে সুশোভনবাবু তার নকল দাড়ি ও গোঁফ এবং মাথায় থাকা পাগড়িটা খুলে ফেললেন। ধনু ছুটে এসে পা ধরল নীলেশের। বাবুজি, ও বাবুজি, হাম কুছ ভি নেই জানতা, হাম তো ইয়া। কি যে হলো ধনু কিছুই বুঝতে পারল না, কিন্তু ভয়ে সে গুটিয়ে গেল। অন্যদিকে নীলেশ অবনীবাবুকে বলল, সেদিন পানের মধ্যে কি দেওয়া ছিল? হ্যাঁ, কিছুই তো ছিল না ওতে। আপনি এখনো মিথ্যে বলছেন। তার প্রমাণ এই রিপোর্ট। সেই পানের মধ্যে বিষ পাওয়া গেছে। উদয় একটু উগ্র গলায় বলল, যেন আপনি কিছুই জানেন না। নাটকের মঞ্চে অভিনয় করলেও শেষ দৃশ্যের শেষ অঙ্কটা আমরাই লিখব। আপনি খুবই বিচক্ষণ ও মস্তিষ্কবান মানুষ। বাজারে পাওয়া যায় এমন কোনো বিষ নয়, একেবারে রক্তকরবীর বিষ, যেটা মানুষের শরীরে যাচ্ছে অথচ সেই মানুষটা বুঝতেই পারছে না। সুশোভনবাবু, এদেরকে নিয়ে যান, আর সমস্ত তথ্য প্রমাণ আমি কোর্টে পাঠিয়ে দেব। সুশোভনবাবুর গাড়িতে চাপল নীলেশ, উদয় আর নকুল। সুশোভনবাবু বলল, কিন্তু একটা জিনিসই বুঝতে পারলাম না নীলেশ, কি বলুন? জয়শ্রীর মুখে অ্যাসিডটা কে মারল? ওই রবিবাবুই সব কিছুর মূলে, উনি নাটের গুরু। করে রবিবাবুর ছেলে তানিশ, সেই জন্যই রবিবাবুর এত প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। তুই এত সব জানলি কি করে? আমাকে তো এসবের কিছুই বলিসনি। আর এখানে নকুল আসবে সে কথাও তো বলিসনি। আমরা দুজনে সুশোভনবাবুর গাড়িতে চাপবো এমন সময় তোকে আমি বললাম না যে লবঙ্গের কৌটোটা রয়ে গেছে ঘরে? এই বলে ঘরে গেলাম যখন, তখন সব ঠিক করে বুঝিয়েই দিয়েছিলাম। আর ও ছাড়া কেউ জানতো না বাড়ির পিছনের দিকের দরজাটা। আর আমি সেদিন পুরো বাড়ি ঘুরে দেখলেও বাড়ির পিছনের দরজাটা দেখা হয়নি। আজকের দাবার গুটিতেও রক্তকরবীর সাদা রসটা লাগানো ছিল প্রচুর পরিমাণে। খেলতে খেলতে যদি আনমনে ওই হাত একবার মুখে দিয়ে ফেলতিস তাহলে আর। আচ্ছা নীলেশ, সে না হয় ঠিক আছে, কিন্তু চন্দ্রনাথ বাবুর মৃত্যু হলো কিভাবে? সেটাও একটা দারুণ কৌশল, বুঝলি? চন্দ্রনাথ বাবুর একটা বদ অভ্যাস ছিল। তিনি সারাক্ষণ মুখে আঙুল দিয়ে দাঁতে নখ কাটতেন। এই কথাটা আমি সৈনী দেবীর কাছে কথা প্রসঙ্গে এক ফাঁকে শুনেছিলাম। ওনাদের বাড়ির দোতলায়, তুই তখন নিচে, তাই জানিস না। কিন্তু সেটা এরা শুধু জানতেন তাই নয়, বেশ ভালো করেই জানতেন। আর তাই সেই জানাটাকেই এরা কাজে লাগালেন প্রতিশোধের জন্য। সেটা কি করে বুঝলি? একদিন জয়শ্রীদের বাড়িতে যাই আর একসাথে দুজনের ছবি দেখতে পাই। প্রথমজন রবিবাবু আর দ্বিতীয়জন চন্দ্রনাথ বাবু। সেখানে দেখি ছবির মধ্যেও চন্দ্রনাথ বাবুর নখ খোটরাতে। শুধু তাই নয়, সেদিনও যে রবিবাবুর বাড়ি থেকে একটা ছবি নিয়ে এলাম, সেখানেও একই অবস্থা। দুটো ছবির বৈশিষ্ট্য দেখে মনে মনে নিশ্চিত হলাম। এমনকি আজকেও আমাদের চায় এবং লবঙ্গতে ওই বিষ মেশানো ছিল। আর আমি লবঙ্গ খাই বলেই আমার চালটা ছেলেছিলাম আগের দিন। আর আমি নিশ্চিতভাবে জানতাম ও আমার ফাঁদে পা দেবেই। আর দাবার ঘুঁটিতে বিষ, সেটা? প্রশ্ন ছুড়লেন সুশোভনবাবু। সেদিন সারা বাড়ি ঘুরে দেখতে দেখতে দোতলার একটা দরজায় তালা দেখি। সেটা ভেঙেই ভিতরে ঢুকে যায় এবং ওই ছবিটা পাই। এছাড়াও কৌশলে কয়েকটা দাবার ঘুঁটিও নিয়ে এসেছিলাম সাথে করে। আজকেও যদি সেভাবে লক্ষ্য করে থাকেন তবে দেখে থাকবেন সেখানে কয়েকটা দাবার নতুন ঘুঁটি ছিল। আর আমি সেদিন যে গুটিগুলো ফরেন্সিক টেস্ট করতে পাঠাই তার রিপোর্টে মেলে রক্তকরবীর বিষ। সেই নিয়ে রাতের বেলা ফোনে কথাও বলি ডাক্তার সৌভাগ্য সিন্ধুর সাথে। তারপর আমি আমার জাল পাতা শুরু করি। কিন্তু একটাই বড় প্রশ্ন, যার উত্তর আমি খুঁজেও পাইনি। কি? মানুষ মারার এমন অভিনব পন্থা আবিষ্কার করেছেন তুলসী বা অবনী, যে নামই ডাকিস না কেন, মানুষটা কিন্তু এক। আর সেই করেছে এই বিষ সরবরাহ। কারণ গাছগাছালি, শেকড় বাকড় এইসব বিদ্যায় তিনি এখানে একমাত্র বিদ্বান ব্যক্তি। কিন্তু এক্ষেত্রে তার ওই বিদ্যাটি তিনি খাটালেন কি কারণে, কোন দায় এবং কেনই বা, তার উত্তর সত্যিই আমার জানা নেই। বুঝলাম, সত্যি তুই বুদ্ধিমান, ওই জন্যই তুই নীলেশ। কিন্তু তবে মৃত্যুই কি সব সমস্যার সমাধান? লড়াই ছাড়া জীবন হয় নাকি? যাই বল নীলেশ। গাড়ি চলতে শুরু করেছে। নকুল মন দিয়ে সব শুনছিল, কিন্তু এই রক্তকরবীর বিষকাণ্ডের আর এক শিকার বিনোদ বিহারী বাবুর নাম এখানে উপস্থাপন করল না কেউ। এদিকে জয়শ্রীদের পাড়ার হওয়া ঘটনা হাওয়ায় খবরে ছড়িয়ে গেল।
এদিকে সুশোভনবাবু রাস্তার একটা সাইডে গাড়ি থামিয়ে জয়শ্রীদের বাড়িতে ফোন করে বললেন, খবর হয়তো পেয়েছেন, দোষী ধরা পড়েছে, আর সঙ্গে তার সব্যসাচীও। সোমবার সকাল 10টায় কোর্টে চলে আসবেন। জয়শ্রীর ঠোঁটের কোণে একটা হাসির ফুলকি কথার সাথে ফুটে উঠল। সে সুশোভনবাবুকে বলল, নীলেশ বাবুকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন আমার পক্ষ থেকে। আমার পাশেই আছে, আপনিই বলে দিন না। সুশোভনবাবু নীলেশের হাতে ফোন দিলেন। জয়শ্রীর গলার স্বরের মধ্যে একটা হাসি অনুভব করল নীলেশ। নীলেশ শুধু বলল, জীবন যতদিন আছে ততদিন চলো। চলা মানেই জীবন, আর লড়াই জীবনেরই বিজয়ী নামান্তর। এই সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল।